আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। অনুরোধ একটাই থাকবে, আজকের যে ভিডিও ক্লিপটা দেখাবো, আজকের ভিডিও ক্লিপটা পুরোটা দেখবেন। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র 2021 সালে ভরাডুবি হয়েছিল। 1 বছর যেতে না যেতেই এই বিধানসভা কেন্দ্রে বামেরা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছিল। মানে 2022 সালের উপনির্বাচনে বামেরা চমক দেখিয়েছিল, বামেরা দ্বিতীয় পজিশনে এসেছিল। জিততে পারিনি হয়তো বিধানসভা কেন্দ্রটা, কিন্তু বামেরা যে ঘুরে দাঁড়াতে পারে সেটা 2022 সালেই প্রমাণ করে দিয়েছে। এবারে বামেরা কিন্তু চমক দেখিয়েছে। আফরিন বেগম তরুণ প্রার্থীকে দাঁড় করিয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় পোরখাওয়া রাজনীতিবিদ, অন্যদিকে বিজেপির তরফ থেকে এই বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শতরূপা। লড়াই হাড্ডাহাড্ডি হবে অনেকেই মনে করছে, তবে সমীক্ষা বলছে বালিগঞ্জ কেন্দ্রে আফরিন বেগম তরুণ প্রার্থী এগিয়ে রয়েছে এবং শোভনদেব চট্টোপাধ্যায় হেরে যেতে পারেন। মানুষের দুয়ারে দুয়ারে যেভাবে যাচ্ছেন আফরিন বেগম এবং যেভাবে কথা বলছেন মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন উনি। জনজোয়ার দেখেছেন, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে এমন কোনো নেতা নেই যে আফরিন বেগমের হয়ে প্রচারে যায়নি। আজকের ভিডিওতে আফরিন বেগমের একটা ভিডিও ক্লিপ দেখাবো। এই ভিডিও ক্লিপে উনি কি তুলে ধরলেন, কি কথা বললেন, কি বিষয়ে কথা বললেন, আপনাদের শোনা উচিত। এবং এই ভিডিও ক্লিপটা দেখার পরে আপনারা ডিসাইড করবেন কাকে ভোটটা দেওয়া উচিত, বিজেপির প্রার্থীকে শতরূপাকে, নাকি তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়কে, নাকি বামেদের তরুণ প্রার্থী সিপিআইএম প্রার্থী আফরিন বেগমকে। ভিডিও ক্লিপটা দেখুন। এই ভিডিও ক্লিপের মধ্যে আপনারা শিক্ষার বিষয়ে জানতে পারবেন, দুর্নীতির বিষয়ে জানতে পারবেন, চাকরি চুরির বিষয়ে জানতে পারবেন, শিল্প বিষয়ে জানতে পারবেন। গোটা ভারতবর্ষে যেভাবে নীতিগুলো নিয়ে আসছে, কোথাও গিয়ে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ তাদেরই পেটে লাথি পড়ছে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমি নিজে ইয়াং জেনারেশন, তাহলে আমি আমাদের পশ্চিমবঙ্গে ইয়াং জেনারেশনদের কথাগুলোকেও আগে তুলে ধরবো। আমাদের এখানে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, একই সাথে আমরা দেখতে পাচ্ছি সেই সরকারি স্কুলগুলোতে নিয়োগ হচ্ছে না। আমাদের মতো প্রচুর ইয়াং জেনারেশন যারা পড়াশোনা করেছে তারা কাজ পাচ্ছে না। তারা যখন চাকরির দাবিতে আন্দোলন করছে তাদেরকে পুলিশ লাঠিপেটা করছে। আবার যারা সরকারি চাকরি করেন তারা বিয়ের জন্য যখন সরকারকে বলতে যাচ্ছে তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। ফলে কোথাও গিয়ে নিজেদের হক অধিকার এগুলো নিয়ে যারাই কথা বলতে যাচ্ছে তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। এই পশ্চিমবঙ্গের সরকারই করছে। পশ্চিমবঙ্গে গত 15 বছরে কোনো কলকারখানা নেই, কোনো নতুন ইন্ডাস্ট্রি আসেনি, কিন্তু আমরা দেখি বছরের পর বছর সেলিব্রিটিদেরকে নিয়ে এসে বিজনেস সামিট করা হয়। এবার বিজনেস সামিট গুলো করে কাদের লাভ হয়? কোনো নতুন শিল্প আসে না। পশ্চিমবঙ্গের ছেলেরা এখানে কাজ পায় না। এর আগে আইটি হাব হয়েছিল, কিন্তু আমাদের সেই জায়গাগুলোতেও বর্তমানে আমাদের ছেলেরা যেহেতু কাজ পাচ্ছে না, তাই অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে তাদেরকে। আমাদের পশ্চিমবঙ্গে কাজ নেই বলে এখানকার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে যাচ্ছে, সেখানে তারা বাংলা ভাষা বলার জন্য বিভিন্ন সময় তারা হেনস্থার শিকার হচ্ছে। নিজেদের ভারতবর্ষে থেকে, পশ্চিমবঙ্গে থেকে তারা নিজেদের দেশে থেকে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলাদেশি বলে দিচ্ছে। বহু গরিব মানুষকে বাংলাদেশের সীমান্ত ছেড়ে চলে আসছে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আর সেই বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে এসে ভোট চাইছে। তারা নাকি বাংলা শুধরাবে, তারা নাকি বাংলাকে শুধরাবে, তারা নাকি অনেক কিছু দেবে। এদিকে দেখবেন বড় বড় হোর্ডিং গুলো লাগানো আছে, বলছে নাকি সরকারি, তারা নাকি বিজেপিরা নাকি বাংলায় ক্ষমতায় এলে সরকারি শূন্য পদে নিয়োগ করে দেবে। এইদিকে গোটা ভারতবর্ষ যুগে প্রায় 22% পদ ফাঁকা রয়েছে, সেখানে তারা এত বছরে নিয়োগ করতে পারলো না। তাহলে তারা পশ্চিমবঙ্গে এসে ঠিক কোন নিয়োগটা করবে? এই পশ্চিমবঙ্গে পুরসভা ইলেকশন হয়, পুরসভায় দেখেন আপনারা অনেক নাকি কাজ হয়। এই যে অঞ্চলগুলোতে আমি ঘুরছিলাম, সেখানে গিয়ে আমি দেখছিলাম বস্তি অঞ্চলগুলোতে বলুন, বিভিন্ন জায়গায় বলুন, খাবার জলের অসুবিধা, পানীয় জলের অসুবিধা। আমরা নিজেরা কলকাতাবাসী, আমরা তো দেখেছিলাম এর আগে যখন বড় বৃষ্টিটা হয়েছিল গোটা কলকাতায় জল জমে গেছিল। সেখানে 4 দিন কলকাতা থেকে জল নামেনি, আর 15 জন মানুষ এই সেন্ট্রাল কলকাতার বুকে মারা গেছিল। আমরা বলছি এগুলো হবে কেন? সেই পুরোনো আমলের, ব্রিটিশ আমলের সেই ড্রেনেজ সিস্টেম, সেই পাম্পিং সিস্টেম
সেগুলোকে এখনো বদলানো হবে না কেন? পশ্চিমবঙ্গের মানুষকে কেন রোজ যান হাতে নিয়ে বেরোতে হবে যে আজকে বৃষ্টি হলে কোথায় কারেন্টের তার পড়ে থাকবে, আমার ছেলে বা মেয়েটা সুস্থভাবে বাড়ি ফিরবে তো? সেটার বিরুদ্ধে আমাদের যেমন লড়াই, তেমন এই পশ্চিমবঙ্গে যেমন কাজ নেই, বেকারত্ব, সব জায়গায় আমাদের যে ইয়াং জেনারেশনরা রয়েছে তারা বাইরে চলে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে, কলেজগুলোতে আমরা গিয়ে দেখতে পাচ্ছি কিভাবে কলেজগুলোতে এখন আর কেউ অনার্স করতে চাইছে না, সাধারণ করতে চাইছে না, তার কারণ তারা জানে কাজ নেই, চাকরি পাবো না। এবং সেইটার জন্য কোথাও গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা, পরিকাঠামো, আমাদের নতুন জেনারেশন তারা পড়াশোনা থেকে বিমুখীনতা একটা তৈরি হয়েছে, তারা দূরে সরে আসছে পড়াশোনা থেকে। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। সকলের জন্য শিক্ষা চাই। প্রাইভেট ইনস্টিটিউটে টাকা দিয়ে কেন পড়াশোনা করবে যখন সরকারি ইনস্টিটিউট নাম্বার 1 হতে পারে, 5 স্টার হতে পারে? সেটার জন্য আমরা লড়াই করছি, সেটার জন্যই আমরা লড়াই করব। আগামী দিনে যাতে আমাদের পশ্চিমবঙ্গের সরকারি পরিকাঠামোগুলো উন্নত করা যায়, সবাই স্কুলে পড়াশোনা করতে পারে, সবার জন্য বিনা পয়সায় পড়াশোনা শিক্ষার অধিকার যাতে সবাই পেতে পারে, তাদেরকে কিনতে না হয় টাকা দিয়ে। আমাদের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে যেভাবে মানুষজন চিকিৎসা পায় না, প্রাইভেট হসপিটালগুলোতে যেতে হয়। অথচ আমাদের বড় বড় ডাক্তার তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে নিয়োগ হয়, তারা হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে নিয়োগ হয়। তাদের কাছে বেশি বেটার চিকিৎসা পাওয়া যাবে, তারা সরকারি জায়গা থেকে পড়াশোনা করেছে, তারা ভালো র্যাঙ্কিং করেছে। কিন্তু সেই জায়গায় পরিকাঠামোর অভাবে আমরা সরকারি জায়গাগুলোতে দেখাতে যেতে পারি না, আমাদেরকে প্রাইভেটে টাকা খরচ করে যেতে হয়। সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে, সরকারি হাসপাতালগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেখানে পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। সেগুলোর জন্য আমরা ইয়াং জেনারেশন লড়াই করছি। আমি নিজে লড়াই করতে নেমেছি, আমি নিজে পড়াশোনা করি, কিন্তু রাজনীতির ময়দানে নেমেছি এই দুর্নীতির বিরুদ্ধে। কত শিক্ষকের চাকরি গেল বলুন তো, তাদেরকে আবার পরীক্ষায় বসতে হলো, তাদের সংসারের অবস্থা কি হবে, পরিবারের অবস্থা কি হবে? এইগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করছি। আর আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই পশ্চিমবঙ্গে আরএসএস বিজেপিকে কোথাও না কোথাও সেই তৃণমূল সরকারি ঠাঁই দিয়েছে। এর আগে আরএসএস বিজেপি ছিল না, আমাদের পশ্চিমবঙ্গে দাঙ্গা হতো না, ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে আমাদেরকে কেউ ভাগ করতে আসতো না। আমরা দেখি এখন একাধিক জায়গায় যখনই কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় সেটা ছিল বিশৃঙ্খলা তৈরি হয়। কেন? এই পশ্চিমবঙ্গের সরকার কেন সেই বিশৃঙ্খলা আটকাতে পারে না? তাদের হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, তারাই দায়িত্বে আছে, করতে পারছে না। একই সাথে দেখছি বিজেপি সরকার তারা এসআইআর করে পশ্চিমবঙ্গের মানুষের নাম বেছে বেছে বাদ দিচ্ছে। গরিব মানুষের নাম তো বাদ দিচ্ছেই, প্রান্তীয় অঞ্চলের মানুষের নাম বাদ দিচ্ছে। আমাদের বাঙালিদের কেমন নাম হয় আসলে সেটা তো এই বিজেপি সরকারের জানার কথা নয়। তারা বুঝতে পারেন না বাবার নামের স্পেলিং আলাদা, কিভাবে মায়ের স্পেলিং আলাদা হয়, কিভাবে ছেলে মেয়েদের আলাদা হয়, সেইগুলো তারা বুঝতে পারছেন না। তারা এআই দিয়ে তারা বিভিন্ন রকম ভাবে করছে। ফলে সেখানে গিয়ে প্রচুর মানুষের নাম কাটা যাচ্ছে। বাবার নাম রয়েছে, ছেলের নাম নেই, ছেলের নাম রয়েছে, মায়ের নাম নেই। ফলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে নাজেহাল অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং এসআইআর কে ওরা ভোটার তালিকার সাথে শুধুমাত্র রাখছে না, সেটাকে নাগরিকত্বের সাথে জুড়ে দিচ্ছে, এনআরসির সাথে জুড়ে দিচ্ছে। যারা ভোট দিতে পারবে না তারা নাকি রোহিঙ্গা, তারা নাকি বাংলাদেশ। প্রচুর মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। একের পর এক লিস্ট বেরোচ্ছে, ফাইনাল লিস্ট কবে বেরোবে আমরা নিজেরা বুঝতে পারছি না। ভোটের আগের দিন অব্দি মানুষ এই নাজেহাল পরিস্থিতির মধ্যে থাকবে যে সে এবারে ভোটটা দিতে পারবে তো। আর ভোটটা যদি না দিতে পারে তাহলে কি করবে? তারা নাগরিক নয় ভারতবর্ষে, তারা রোহিঙ্গা হয়ে গেছে, বাংলাদেশি হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে এসে, আমাদের মাটিতে এসে আমাদেরকে বলবে এই বিজেপি সরকার। তাদের বিরুদ্ধে আসলে এই লড়াইটা, যারা পশ্চিমবঙ্গের মানুষকে নাজেহাল করছে, ধর্মের নামে, ভাষার নামে ভাগ করার চেষ্টা করছে, কে নাগরিক নয় সেটা বলে দেওয়ার চেষ্টা করছে, সেটার বিরুদ্ধে লড়াই। এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই। যারা আরএসএস কে পশ্চিমবঙ্গে ঠাঁই করে দিয়েছে, দাঙ্গা লাগিয়েছে, যারা দাঙ্গা লাগায় সেই দাঙ্গা লাগানোর মতো লোকজনদেরকে আমাদের বালিগঞ্জ বিধানসভার ক্যান্ডিডেট করেছে এবং তাকে আবার বর্তমানে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে বাবুল সুপ্রিয়কে। সেই বাবুল সুপ্রিয় তারা যেভাবে দাঙ্গা লাগিয়েছিল, দাঙ্গায় উস্কানি দিয়েছিল, সেটার বিরুদ্ধে লড়াই। আসলে সততার প্রতীক মুখে বলে দিলে হয় না। যেভাবে দুর্নীতি করা হয়েছে কর্পোরেশন থেকে শুরু করে স্কুল নিয়োগ, শিক্ষক নিয়োগ, চাকরিতে প্রত্যেকটা জায়গায় আপনারা যেখানে দেখবেন, আপনারা ইউটিউবে ভিডিও পাবেন, তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গেছে এবং স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছে। আমরা সেগুলোর বিরুদ্ধে লড়াই করছি। যারা শুধুমাত্র এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পকেট ভরানোর রাজনীতি করে, পকেট গরম করার রাজনীতি করে, তাদের বিরুদ্ধে যেমন লড়াই, তেমন মোদিজি, আম্বানিজি, আদানিজি এদের পকেট ভরানোর যে রাজনীতি করে, যে বিজেপি রাজনীতি করে, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। আগামী 29 তারিখ বিধানসভা নির্বাচন। আমি নিজের বাড়িকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি। আমি নিজে বালিগঞ্জের মেয়ে, বালিগঞ্জের সমস্যা নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি। সেই সমস্যাগুলোর সমাধান আমি করেই ছাড়বো এবং লড়াইয়ের ময়দানে রয়েছি। আপনাদের আশীর্বাদ নিয়ে সেই লড়াই করব। আগামী 29 তারিখ বিধানসভা নির্বাচন। লড়াই করুন, আসুন, নিজের ভোট নিজে দিন, বুথে বুথে রিগিং রুখে দিন।
যাতে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই করা যায়। এই দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে ভোট দিন, যে বিজেপিকে সমর্থনকারী এই ইসি। আশা করব আফরিন বেগমের এই যে 7 মিনিটের ভিডিওটা পুরোটা দেখেছেন এবং শুনেছেন। আপনারা ভোটার্স ডিসাইড করবেন। আপনারা এই তরুণ প্রার্থীকে যদি বিধানসভায় পাঠানো হয় তাহলে বালিগঞ্জ কেন্দ্রের সার্বিক উন্নয়ন কি সম্ভব? উনি যেভাবে কথা বলছেন, শুধু আফরিন বেগম নয়, যদি দেখেন সিপিআইএম এর প্রতিটা প্রার্থী মানুষের কথা বলছে, খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলছে, শিল্পের কথা বলছে। আজকের দেখুন যারা পরিযায়ী শ্রমিক তাদের অবস্থা দেখুন। এই যে সিভিক ভলেন্টিয়ার্স, বামেরা তো বলেছে 21,000 টাকা ন্যূনতম তাদের বেতন বৃদ্ধি করা হবে, পার্মানেন্ট করা হবে চাকরিতে, এবং মহিলাদের 3,000 4,000 টাকার ওই ভাতা নয়, বামেরা বলছে কর্মসংস্থান তৈরি করে দিতে হবে মহিলাদের জন্যে। কম করে হলেও যেন মহিলারা 7,500 টাকার ওপরে ইনকাম করতে পারে। বহু বিষয়ে কথা হয়েছে, আপনারা জানেন, বিভিন্ন প্রার্থীর কথা শুনছেন। আফরিন বেগমের এই বক্তব্য কেমন লাগলো আর আপনাদের কি মনে হয় এই আফরিন বেগমকে কি জেতানো উচিত? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।